যায় চলো জীবনের ধারাপাত, তোমার কথাও সত্য খানিক আমারটাও অল্প, এই নিয়ে চলছে চলুক যুক্তি তর্ক আর গপ্প, এই নিয়ে চলছে চলুক যুক্তি তর্ক আর গপ্প। দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির সাপ্তাহিক আয়োজন যুক্তি তক্ক আর গপ্প অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলবো বাংলা সিনেমার গতি প্রকৃতি নিয়ে। আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য যাদের আমন্ত্রণ জানিয়েছি, চলুন তাদের সাথে পরিচিত হই। আমাদের সাথে আজকে আছেন জনাব দেলোয়ার জাহান ঝন্টু, সভাপতি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। আছেন চলচ্চিত্র সমালোচক ফাহমিদুল হক। আমাদের সাথে আরও আছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক জনাব মিয়া আলাউদ্দিন এবং লেখক ও সাংবাদিক জনাব গোলাম রাব্বানী। আপনাদেরকে স্বাগত। ঝন্টু ভাই, আপনাকে দিয়ে শুরু করি। আজকের চলচ্চিত্রের সব কিছু বিবেচনা করে এই সময়টাতে বাংলা সিনেমা কোথায় দাঁড়িয়ে আছে, এর সবল দিকগুলো কি দেখছেন আপনি, আর একটু দুর্বল দিকগুলো কি দেখছেন, আমাদের যদি বলতেন। সোজা কথা, হলে যদি কম মানুষ দেখি তাহলে আমাকে ধরে নিতে হবে চলচ্চিত্রটি ভালো না, অথবা চলচ্চিত্র থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। এবং আমি মনে করি চলচ্চিত্র থেকে মানুষ কিছুটা মুখ ফিরিয়ে নিয়েছে। সেগুলির জন্য দায়ী বাইরের কেউ না, আমাদের চলচ্চিত্রেরই কেউ না কেউ। সেটি হচ্ছে আজ থেকে 5-6 বছর আগে খুবই অশ্লীল চলচ্চিত্র আমাদের দেশে প্রদর্শন হতো, যেগুলোর কোনো সেন্সর ছিল না। এরকমভাবে একদিন, দুদিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, বছরের পর বছর পেরিয়ে চলচ্চিত্র থেকে দর্শকগুলো সরে গেছে এই অশ্লীল ছবির জন্য। আমরা যদি দেখি গত 5-7 বছরে ধরুন সেই চর্চাগুলো হয়তো নতুন করে দেশীয় ছবি তৈরি হচ্ছে, বিভিন্ন নতুন ফরম্যাটে তৈরি হচ্ছে, নতুন ঘরানার ছবি হচ্ছে, তো সেইখানে কি আবার সেই দর্শকদের টানতে পারছে না নতুন এই উদ্যোগ? নতুন ফরম্যাটে তৈরি হচ্ছে কথাটা ঠিক আছে, কিন্তু কোথায়? আমি তো আগ্রহ হয়ে 3 ঘন্টা বসে থাকার মতো যেই ফরম্যাটেই চলচ্চিত্র তৈরি হোক বা আমাদের আগের নিয়মেই হোক, চলচ্চিত্রটি যদি, গল্পটা যদি সুন্দর না হয়, কোনো শিল্পী, কোনো পরিচালক, কোনো কারিগর চলচ্চিত্রটিকে 3 ঘন্টার জন্য দর্শকদেরকে বসিয়ে রাখতে পারবে না। মানুষ প্রথম দেখতে চায় একটি গল্প, তারপর দেখে গল্পের কথাগুলো কি বলছে। ফাহমিদ ভাই, একটু এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই, যেটা ঝন্টু ভাই বললেন যে কেন দর্শকরা ছবি থেকে, বাংলা সিনেমা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, কিন্তু এর বিপরীতে আবার আমরা দেখছি যে ব্যাপক সংখ্যক দর্শক অন্যান্য দেশের চলচ্চিত্রগুলো দেখছে, ভারতীয় ছবি দেখছে। সব কিছু মিলে আমাদের চলচ্চিত্রের এই যে যে কথাটা বলছেন, এটা কি আসলে গুণগত সমস্যা নাকি অন্য কোথাও সমস্যাটা? আপনি কিভাবে এটাকে বিশ্লেষণ করেন? গুণগত সমস্যাটা তো প্রধান, তবে কিছু বহিস্থ এবং কিছু অন্তস্থ কারণ রয়েছে এই দশা পৌঁছার জন্য। বহিস্থ কারণগুলো হলো কতগুলো ঘটনা, যেমন ধরেন যে 80-র দশকে ভিসিআর ভিসিপি আসলো, তারপরে 90 দশকের শুরুর দিকে স্যাটেলাইট টেলিভিশন আসলো, এবং তারপরে ইন্টারনেট ইত্যাদির মধ্য দিয়ে, ইউটিউব ইত্যাদির মধ্যে দিয়ে চলচ্চিত্র দেখা যায়। বা এই ব্যাপারগুলো এক একটা যখন এসেছে, তখন প্রত্যেকবারই চলচ্চিত্র, আমাদের স্থানীয় চলচ্চিত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বা স্থানীয় চলচ্চিত্র হুমকির মুখে পড়েছে। এখন প্রশ্ন হলো যে এক্সটার্নাল ফ্যাক্টর নানা কারণে আসতেই পারে, কিন্তু ইন্টারনাল নিশ্চয়ই কোনো আরেক কমজোরি একটা ব্যাপার ছিল, যে জন্য বহিস্থ যে কোনো আঘাতেই সে ভেঙে পড়ছে। অর্থাৎ আমরা প্রস্তুত ছিলাম না, প্রস্তুত ছিলাম না। এবং আমরা যে স্বর্ণযুগ বলে গর্ব করি, সেই স্বর্ণযুগের চলচ্চিত্রগুলোও আপনার গুণে মানে এমন কোনো, আমরা মানে ক্রিটিক্যাল অ্যানালাইসিস করলে এমন কোনো একটা জায়গা ছিল না যে ওই ধরনের বহিস্থ ধাক্কা সামলানোর মতো ক্ষমতা রাখে। তো এই এই জায়গাগুলোতে আমরা যেটা বলতে পারি যে আমাদের স্থানীয় চলচ্চিত্রের কাহিনী, ঝন্টু ভাই বলেছেন কাহিনীর দুর্বলতা আছে। আপনি যদি, আপনার যদি চেষ্টাই থাকে অন্যের কাহিনী কপি করার, তাহলে ওই অন্যের ছবিগুলো তো এই দর্শকই দেখে ফেলেছে অলরেডি। সে হিন্দি হোক বা তামিল হোক, তামিল ছবিও আজকাল দেখে লোকে, বা হিন্দি ডাব করে টিভিতে দেখা হয়। তাহলে আপনি সেটাকে ব্যর্থ অনুকরণ করে কি লাভ? মানে আপনার তাহলে নতুনত্ব থাকছে না। মূল জায়গা হলো যে আপনার নিজের গল্প নাই, আপনার নিজের গল্প আপনি খুঁজছেন না। আমরা নিজেদের গল্প খুঁজছি না। আমরা যখনই নিজেদের গল্পটা ভালো করে বলতে পেরেছি, তখনই কিন্তু দর্শক সেটা গ্রহণ করেছে। একটু মিয়া আলাউদ্দিন, আপনার কাছে জানতে চাইবো যে আপনারা যেহেতু প্রদর্শক সমিতির দায়িত্বে আপনি আছেন, তো কি ধরনের চলচ্চিত্র আসলে আমাদের দর্শকদের এই মুহূর্তে, কি ধরনের চলচ্চিত্রকে গ্রহণ করার মানসিকতা রয়েছে? আর আমাদের এখান থেকে যে সিনেমাগুলো তৈরি হচ্ছে,
বাংলা সিনেমাগুলো, সেগুলো আসলে কতটা দর্শকের চাহিদা পূরণ করতে পারছে? আবার পাশাপাশি আমরা দেখছি আপনারা যৌথ প্রযোজনার কিংবা আমদানি করা চলচ্চিত্রও কিন্তু হলে পৌঁছে দিচ্ছেন। তো এই বিষয়টাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? সিনেমা হল সাধারণত দর্শক চায় সব সময়, যার জন্য যে কোনো ছবি হোক, আমদানিকৃত হোক, যৌথ প্রযোজনা হোক বা আমাদের দেশীয় চলচ্চিত্র হোক, সেটা সিনেমা প্রেক্ষাগৃহের মালিকরা চালাতে চায় এবং দর্শকরা তা দেখতে চায়। যেমন গত ঈদে আপনি মনে করেন 4টা ছবি আমাদের দেশীয়, এবং 4টা ছবি কিন্তু আমাদের দেশের সিনেমা হলগুলোতে চলছে, সেখানে বিদেশি কোনো ছবি চলেনি। এর মধ্যে 2টা যৌথ প্রযোজনা আর 2টা আমাদের একদম টোটালি আমাদের দেশীয় প্রোডাক্ট। এই যৌথ প্রযোজনার 2টা ছবি ভালো গেছে, আর ও 2টা ছবি খুব সন্তোষজনক দর্শক টানতে পারেনি। এর না টানার পিছনে কারণ হচ্ছে আমি 4টা ছবি দেখার সৌভাগ্য আমার হয়েছে। একটা হচ্ছে পরিচালকের নির্মাণশীলতা, এবং তাকে মনে রাখতে হবে আমাকে 3 ঘন্টা দর্শককে বসিয়ে রাখতে হবে। এই ক্ষমতা যেই পরিচালকের আছে, ওনাকে আমি সঠিক পরিচালক মনে করব। আমাদের দেশে যেরকম পাকিস্তান আমলে আপনি চিন্তা করেন, আনোয়ারা জহিরান বানিয়েছিলেন নজিবুর রহমান সাহেবের উপন্যাস অবলম্বনে, আপনার কামাল আহমদ বানিয়েছিলেন অবাঞ্ছিত, অত্যন্ত পপুলার এই উপন্যাস। আমাদের দেশ স্বাধীনের পরে শঙ্খনীল কারাগার, আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে সারেং বউ, এই সমস্ত উপন্যাসের প্রতি কিন্তু আমরা কেউ আকৃষ্ট হচ্ছে না। মেনলি হচ্ছে অর্থলগ্নিকারক, তাকে পরিচালকদের উপর নির্ভর করতে হয়, এবং সেই হিসাবে মেধাসম্পন্ন পরিচালকরা কিন্তু এখন কাজে এগোতে পারছেন। ঠিক আছে, আপনার এই জায়গাটাতে আপনাকে একটু থামাই, পরের অংশে আমরা ঝন্টু ভাইয়ের কাছ থেকে শুনবো মেধা সম্পন্ন পরিচালকদের কেন আগ্রহী করে তোলা যাচ্ছে না। একটু রাব্বানী ভাই আপনার কাছ থেকে শুনতে চাই, আপনি যেহেতু এই বিষয়টা নিয়েই আসলে লেখালেখি করেন বাংলা চলচ্চিত্রে, তো আপনি গত 1 দশক ধরে এই অবস্থায় দাঁড়িয়ে আজকের বাংলাদেশ যেখানে চলচ্চিত্র নিয়ে দাঁড়িয়ে আছে, সেটাকে আপনি কি বলবেন? এটা কি ট্রেন্ডটা কি সবলতার দিকে যাচ্ছে, নাকি দুর্বলতার দিকে যাচ্ছে, নাকি এটা একটা নতুন ধারা তৈরি করতে যাচ্ছে? কারণ এর মধ্যে বেশ কিছু নতুন উপাদান আমরা পেয়েছি, যৌথ প্রযোজনা, আমদানি করা ছবি এবং বিকল্প হলের বাইরে গিয়ে শো প্রদর্শন, সবকিছু মিলিয়ে আপনার মূল্যায়নটা কিরকম? আমি এর আগে একটু সাম্প্রতিক আমাদের ফিল্মের অবস্থাটা আমি বলিনি, এখানে 3 জন গেস্টই আলোচনা করছেন, বিষয়টা আসছে। সেটা হচ্ছে যে এখন একটা ইস্যু আছে আমাদের, যৌথ প্রযোজনা আনাবে কি আনবে না, এই ধরনের ঝন্টু ভাইরা প্রেস ক্লাবের সামনে গিয়ে মানববন্ধন করে প্রতিবাদ করছেন, কিংবা আবার আলাউদ্দিন ভাইরা বলতেছেন না আমরা এটা চালাবোই, কিংবা এক ধরনের পরিস্থিতি চলতেছে। এটা নিয়ে আমার কোনো ধরনের দ্বিমত কিংবা নেই, বিজনেস হইতেই পারে। আলাউদ্দিন ভাই যেটা বললেন, কেন ভালো নির্মাতা নাই, কেন ভালো সিনেমা বানানো হচ্ছে না? আমি তো ফিল্ম মেকারকে একজন জাদুকর হিসেবে দেখি, ও আমাকে জাদু দেখাবে, আমি মুগ্ধ হয়ে দেখবো। যে আপনার যে সহকারীটা দীর্ঘদিন আপনার সাথে কাজ করছে, ওকে স্কুলিং করা, গ্রুমিং করানো, ওইভাবে তৈরি করা। কিন্তু আমাদের এখানে যেটা হয় যে সহকারী পরিচালককে ও কিছু করতে পারে না, আসো নিয়ে আসো আমার হেল্প করো, চাটা টেনে দিবে, এইটা সেটা করবো। এটা তো সহকারী পরিচালক কাজ না, ওই একদিন গিয়ে পরিচালক হচ্ছে, তো ওর কাছে ভালো জিনিস কীভাবে আপনি আশা করবেন? আপনার আলোচনা থেকে যেটা বোঝা যাচ্ছে যে কিছুটা বোধহয় সমন্বয়ের জায়গায় একটু ঘাটতি রয়েছে। যে হ্যাঁ হ্যাঁ জি, আমি যেটা বলতে পারি এই আলোচনার পরে, সেটা হলো যে এখন চলচ্চিত্র তো ব্যবসা নির্ভর একটা শিল্প মাধ্যম, জি, এবং এটা দর্শককে দেখতে হবে, রেভিনিউ আসতে হবে, তবে পরের ছবিটা হবে। এখন যেটা মুশকিল হলো যে এই সময়ে বাংলাদেশের এই অডিয়েন্সের জন্য চলচ্চিত্র নির্মাণ করে দর্শককে হলে দেখিয়ে টাকা উঠিয়ে নেওয়া আগের চাইতে অনেক বেশি চ্যালেঞ্জিং। আমরা এটা শুনবো যে কেন এটা চ্যালেঞ্জিং হয়ে গেছে, সমস্যাটা কোথায়, প্রতিযোগিতাটা কোথায়। যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। দর্শক আপনারা দেখছেন যুক্তি, তক্ক আর গপ্প। আজকে আমরা কথা বলছি বাংলা সিনেমার গতি প্রকৃতি নিয়ে। যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, আমাদের সাথেই থাকুন। যুক্তি তক্ক আর গপ্প। বিরতি থেকে ফিরে আরও একবার স্বাগত যুক্তি, তক্ক আর গপ্প অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি বাংলা সিনেমার গতি প্রকৃতি নিয়ে। আমরা আমাদের আলোচনা শুরু করব আবার, কিন্তু তার আগে চলুন একটু দেখে নিই সাধারণ দর্শকরা যারা চলচ্চিত্র সম্পর্কে তাদের কি ব্যক্তিগত ধারণা, সেটা আমাদের সাথে একটু শেয়ার করেছেন। সিনেমা হলে যাই না দাদা, বাসায় ডিশ লাইন আছে দাদা, এই জন্য যাই না। ডিশে সবসময় ছবি দেয় বাংলা সিনেমা। সবার তো পরিবেশ ভালো, কত পরিবেশ ভালো, কত পরিবেশ ভালো নয়। বাংলাদেশের যে নায়ক নাকি এক নায়ক করে দিয়ে কি আর ছবি করানো যায়? এখন তো কত নায়িকাই বাইরেছে, কত নায়কই বাইরেছে, সবার ছবি মোটামুটি ভালোই লাগে। বাংলা ছবিটা একদম, এখন তো যেই ছবি বাংলাদেশে বানায়, ভালো ভালো নায়ক নায়িকা নাই, নায়িকাও নাই।
আর যে ছবি বানায় দেখার মতন ছবি না তো, নায়কের খুব অভাব আমাদের দেশে। বাংলা মুভি ছাড়া আসলে শুধু ইংলিশই দেখা হয়, আর ইন্ডিয়া বা ভারতীয় বাংলা এগুলো দেখা হয় না। আর ইংলিশ মুভি দেখা হলে বেশিরভাগই অনলাইনে দেখা হয়। পশ্চিমবঙ্গের যে চলচ্চিত্র তার সাথে বাংলা চলচ্চিত্র, বাংলাদেশি চলচ্চিত্র খুব একটা বেশি পাল্লা দিয়ে পেরে উঠছে না। আর দর্শকই হচ্ছে একটা সিনেমার প্রাণ। দর্শক ছাড়া কখনো একটি ভালো সিনেমা কখনো উপহার দেওয়া সম্ভব না। আমাদের পরিচালকের অনেক ল্যাকিংস আছে, তারা অনেক কিছুই জানে না যে একটা মানে শর্ট অফ অ্যাঙ্গেলটা কিভাবে হওয়া উচিত, একটা শর্ট কোত্থেকে নিলে আমার সিনেমাটোগ্রাফিটা খুব সুন্দর হবে, এইসব জিনিসের আমাদের অনেক ল্যাকিংস আছে। বাংলাদেশে যদি ভারতীয় সিনেমার আমদানি হয়ে থাকে তাহলে যেটার প্রথমে আমি লাভটা যেটা বলবো যে আমাদের দেশে সিনেমার মধ্যে একটা কম্পিটিশন আসবে, আমাদের সমস্যা যেগুলো আমরা সেই সমস্যাগুলো খুঁজে বের করতে পারবো, এবং সেই সাথে আমাদের দর্শকরা কেন ভারতীয় সিনেমার প্রতি আকৃষ্ট হচ্ছে আমরা সেই জিনিসগুলো ফাইন্ড আউট করতে পারবো। যৌথ প্রযোজনার সিনেমাগুলো বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য যখন থেকে শুরু হয়েছে তখন থেকে একটা অশনি সংকেত হিসেবে দেখা দিয়েছে, এবং এটা এখনও পর্যন্ত আমাদের মানে চলচ্চিত্রকে, আমি বলবো ব্যক্তিগতভাবে আমার অপিনিয়ন হচ্ছে এটা আমাদের চলচ্চিত্রকে ধ্বংস করেই চলেছে। তো যখনই মানে সাধারণ দর্শকের কাছে প্রতিযোগিতার বাজারে আসে তখন আমাদের দেশের সিনেমাগুলো স্বাভাবিকভাবেই মার খেয়ে যাচ্ছে। ওই কলকাতার সিনেমাগুলো আমাদের চেয়ে বেশ ভালোভাবে এগিয়ে আছে। তো যখন এখানে আসলে যৌথ প্রযোজনার চলচ্চিত্র হিসেবে আসছে তখন মানে এটা আসলে যৌথ প্রযোজনা না বলে যৌথ প্রতারণাই বলা চলে। এই মুহূর্তের সব থেকে বড় চ্যালেঞ্জ অবশ্যই যে আমরা যাতে ভালো কিছু মুভি বানাতে পারি, মানুষ যাতে হলমুখী হয়, যাতে হলে গিয়ে মুভি দেখার মতো একটা পরিবেশ সৃষ্টি হয়, হলগুলোর অবস্থা যাতে ভালো হয়। আগে এই প্রযুক্তিটা ছিল না, যার কারণে আমরা বেশিরভাগ মানুষ সিনেমা হলে গিয়ে দেখতো। আর ইউটিউবের কারণে এসব মানে ফ্রিতে কম টাকায় দেখা যাচ্ছে, আমরা এটাই বেশিরভাগ মানুষই এই পদ্ধতিটা ইউজ করে থাকি। ইরানি সিনেমার একটা নিজস্ব ভাষা আছে, যে সিনেমাটা দেখলেই বোঝা যায় যে এটা ইরানি সিনেমা। সে তার নিজস্ব অঞ্চলকে, নিজস্ব সংস্কৃতিকে, নিজস্ব যে চিন্তাভাবনা আছে সেটা সিনেমার মাধ্যমে প্রতিফলিত করতে পেরেছে। কিন্তু সেই জায়গাটা আমরা আসলে বারবার ব্যর্থ হচ্ছি, ফলে আমাদের নিজস্ব কোনো সিনেমার ভাষাও দাঁড়াচ্ছে না। আমাদের দেশের ফিল্মে ব্যবসা না করার প্রধান কারণ হচ্ছে কপি পেস্ট গল্প এবং হচ্ছে দুর্বল মেকিং। আর একটা বড় কারণ হচ্ছে হল সংকট, যেটা 2000 সালের দিকেও 1200 বা 1300 হল ছিল, এখন সেটা কমে 200 সামথিং। ফিল্মের উপর পড়াশোনাটা খুব জরুরি যদি ফিল্মকে একটা ইন্ডাস্ট্রি হিসেবে আমরা দেখতে চাই, যে না আমরা একটা ইন্ডাস্ট্রি হিসেবে দেখবো, এটা একটা শিল্প। আর এর জন্য অবশ্যই শিক্ষিত কিছু মানুষ দরকার যারা এখানে ডিরেকশনে কাজ করবে, প্রোডাকশনের কাজ করবে, বিভিন্ন ধরনের জায়গায় কাজ করবে। সারা দেশে 64টা জেলায় অ্যাটলিস্ট 64টা মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্স করা উচিত অ্যাটলিস্ট, এবং এটা যত দ্রুত সম্ভব করা উচিত। এটা হলে যেটা হয়, আমাদের দেশে আড্ডার জায়গায় এখন খুব অভাব, ইয়াং জেনারেশন আড্ডা ছলে গিয়ে সিনেমা দেখবে। সো একটা সিনেমা মিনিমাম একটা ব্যবসা অবভিয়াসলি করতে পারবে। আর যে হল রয়েছে এই হলগুলোকে টিকে রাখার জন্য সরকার উদ্যোগ নিতে হবে, বা আমাদের দেশে পরিচালকদের মধ্যে, প্রযোজকদের মধ্যেও দ্বন্দ্ব। তো যারা ইন্টালেকচুয়াল লেভেলে কাজ করে তাদের মধ্যে আসলে দ্বন্দ্বগুলোও বেমানান। তো সব পরিচালক, সব প্রযোজক, পরিবেশকদের আসলে উচিত আমাদের ইন্ডাস্ট্রিকে আরও বেশি ডেভেলপ করার জন্য একসাথে বসা, একসাথে কাজ করা, এটা খুব বেশি জরুরি। ঝন্টু ভাই শুনলেন, দর্শকরা বিভিন্ন রকম মতামত দিয়েছে। তার সাথে মিয়া আলাউদ্দিনের একটি বক্তব্য সহ জুড়ে দিয়ে আমি আপনাকে প্রশ্নটা করতে চাই যে পরিচালকদের দক্ষতার প্রসঙ্গটি বারবার এসছে, এবং কলাকুশলীদের দক্ষতা, এবং বলা হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের চলচ্চিত্রের সাথে পাল্লা দিয়ে আমরা সেই দক্ষতা প্রমাণ রাখতে পারছি না। এটা কতটুকু আপনি এটার সাথে একমত পোষণ করবেন? প্রথম হচ্ছে গিয়ে যে একটি চলচ্চিত্র নির্মাণ করতে গেলে একজন ভালো পরিচালকের প্রয়োজন হয়। পরিচালক নিয়োগটাও ঠিকভাবে প্রযোজকরা নিতে পারছেন না। এর কারণ প্রযোজক ভাবেন যে আমি এই ধরনের একটি গল্প তৈরি করব, গল্পটিকে আমি এইভাবে প্রেজেন্ট করব, এই দৃশ্যগুলো এইভাবে করব, ওই দৃশ্যগুলো এইভাবে করব, নায়ক নায়িকার প্রেমের দৃশ্যগুলো এইভাবে করব। তখন সে একটা গল্প সিলেক্ট করে, গল্প রাইটারকে নিয়ে একটা গল্প সিলেক্ট করে। পরিচালক কাকে নেওয়া যায়? আচ্ছা ভাবলাম দেলোয়ার জাহান ঝন্টুকে নেই, আবার ভাবলাম না ঝন্টু সাহেবকে নেওয়া যাবে না, কারণ ঝন্টু সাহেবকে আমি বলবো যে আমার এই দৃশ্য চলচ্চিত্রটির শটগুলো এইভাবে নিন, বা গানগুলো এইভাবে নিন, ড্রেসগুলো এইভাবে পরান। আমি যদি ঝন্টু ভাইকে বলি তো ঝন্টু ভাই তো রেগে যাবে যে আপনি কি আমার থেকে বেশি বুঝেন নাকি, আপনি আমাকে গল্প দিয়েছেন, আমি গল্প পছন্দ করেছি, এখন আমাকে আমার মতো করে করতে দিন। পরিচালক প্রযোজকের কোনো কথাই শুনলেন না। সো ঝন্টু সাহেবকে নেওয়া যাবে না। আস্তে করে ঝন্টু সাহেবের সহকারী বা তার সহকারী ছোট ছেলেদের কাছে যারা
কোনোদিন চলচ্চিত্র নির্মাণ করেননি অথচ চলচ্চিত্রের সঙ্গে জড়িত এমন একজনকে নিবে যে নাকি তার কথা শুনে। ছোট ছোট পরিচালকদের নেয়, তাদের অভিজ্ঞতা কম, যে জন্য চলচ্চিত্রগুলো শেষ পর্যন্ত দেখা যায় মার খেয়ে যাচ্ছে, চলচ্চিত্রগুলো চলছে না। এইভাবে আস্তে 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 আমরা চলচ্চিত্রের অবনতির দিকে আমরা চলে গেছি। আচ্ছা, ফামিদ ভাই আপনি কিছু চ্যালেঞ্জের কথা বলছিলেন যে জায়গায় আমরা থেমেছিলাম বিরতিতে যাওয়ার আগে। জি, আমরা যখন বলি যে স্বর্ণযুগ বা একসময় ইন্ডাস্ট্রি খুব চাঙ্গা ছিল, তখন দেখবেন যে দর্শকদের আর কি করার ছিল, দর্শকদের আর তেমন কিছু করার ছিল না, বিনোদনের জন্য বই পড়া, গান শোনা আর চলচ্চিত্র দেখা। এখন ধরেন দর্শকদের অনেকগুলো অপশন চলে এসছে, ওই যে যতগুলো ফেজ আমি বললাম যে ভিসিপি ভিসিআর, তারপরে টেলিভিশন, বিশেষ করে স্যাটেলাইট টেলিভিশন আসার পরে ওই যে দর্শকরাও বলেছেন যে ঘরে বসেই আমি সিনেমা দেখি, সিনেমা হলে যাই না। গ্রামের মধ্যেও এখন সব কিছু পাওয়া যায়, তারপরে কিন্তু আপনি গ্রামের ছবি করতে গিয়ে কি সেই পুরনো ধ্যান ধারণা থেকে গ্রামের ছবি করবেন? তার মানে নতুন রিয়েলিটি কি চেঞ্জ হলো, কি নতুন বাস্তবতা, সেটা যদি আপনি চলচ্চিত্রে এখন নতুনভাবে নিয়ে আসতে না পারেন, তাহলে এটা আপনার বাংলাদেশের ছবি হচ্ছে না, হয় প্রাগৈতিহাসিক ছবি হচ্ছে অথবা আপনার ভারতীয় দক্ষিণ, মানে সমসাময়িক নাগরিক জীবনকে সেটা প্রতিফলিত করতে পারছে না, সেটা হোক শহরের হোক গ্রামের। হ্যাঁ, প্রযোজক পরিচালকের ইস্যুটা তারও পরে, আপনি কন্টেন্ট কি সেরকম করে আনতে পারবেন কিনা, সেটাই হলো মূল চ্যালেঞ্জ। কিন্তু এর বিপরীতে প্রসঙ্গটা একটু মিয়া আলাউদ্দিন আপনার কাছে জানতে চাই, যখন আপনারা বলেন যে গল্প ভালো হচ্ছে না এরকম, কিন্তু বাংলাদেশের জীবনের সাথে কোনো রকম সম্পর্ক ছাড়াই যে গল্পগুলো আমরা দেখি, পশ্চিমবঙ্গের গল্প, যে গল্পগুলোর সাথে কোনো প্রাসঙ্গিকতা নেই কিন্তু ব্যবসা সফল হচ্ছে, অর্থাৎ দর্শক, আমি ব্যবসা না বলে যদি বলি প্রচুর দর্শক গ্রহণ করছে, তাহলে আপনাদের এই যুক্তিটা কতখানি খাটে যে ভালো গল্প নেই? কথার সাথে আমি একটা একমত পোষণ করি একটা জায়গায়, সেটা হচ্ছে আমার ছাত্র জীবন থেকে আমি এই চলচ্চিত্র শিল্পের সাথে জড়িত। বাংলাদেশের চলচ্চিত্র কিন্তু জন্ম হয়েছে প্রতিযোগিতা দিয়ে, মুখোমুখি কিন্তু হিন্দি, উর্দু এবং স্থানীয় ভারতীয় বাংলা ছবির বিরুদ্ধে গিয়ে কিন্তু মুখোমুখি তৈরি হয়েছে। এরপরে কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে, আসার পরে রূপবান কিন্তু আমাদের দেশে একটা, যেটা আমাদের সামাজিক অবস্থান না, বেদের মেজস্না সামাজিক অবস্থান না, বাহারাম ভাষার সামাজিক অবস্থান না, কিন্তু এই তিনটা ছবি বাংলাদেশের চলচ্চিত্রের প্রেক্ষাপট বদলে দিচ্ছে। যেমন রূপবানে অনেক সিনেমা হল তৈরি করছে, বাহারাম ভাষায় অনেক সিনেমা হল তৈরি করছে, বেদের মেজস্না অনেক সিনেমা হল তৈরি করছে। কিন্তু আমাদের দেশে যেমন জন্টু ভাইয়ের এক ছবি জজ ব্যারিস্টার, আমার বিবেক মোতাবেক, আমার জানা মতে অত্যন্ত ব্যবসা সফল এবং দর্শক প্রিয় ছবি। এত কিছু গুণাবলী থাকা সত্ত্বেও জন্টু ভাই কিন্তু এখন ছবি বানাতে সাহস পাচ্ছে না। এর একটি মাত্র কারণ প্রেক্ষাগৃহের সংকট, সমসাময়িক অবস্থায় যে অবস্থাটা আমাদের দাঁড়িয়েছে, যারা ডিজিটাল চলচ্চিত্র হিসেবে বলে তারা, আমি কিন্তু ডিজিটাল সম্বন্ধে পুরা ওয়াকিফাল না, কিন্তু যারা বলে তারা কতটা ওয়াকিফাল এটা আমার সন্দেহ। যার জন্য একমাত্র দুই একটি ছবি ছাড়া কোনো ডিজিটাল ছবি আমাদের দেশের দর্শক গ্রহণ করেনি বা করতে পারেনি। আচ্ছা, ঠিক আছে, আমাদের একটা বিরতির সময় হয়েছে, ফিরে এসে আরেকটু গভীরে যাব আলোচনার। দর্শক আপনারা দেখছেন যুক্তি তক্ক গপ্প, আজকে আমরা কথা বলছি বাংলা সিনেমার গতি প্রকৃতি নিয়ে। যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, আমাদের সাথেই থাকুন। বিরতি থেকে ফিরে আরও একবার স্বাগত যুক্তি তক্ক আর গপ্প অনুষ্ঠানে। কথা বলছি বাংলা সিনেমার গতি প্রকৃতি নিয়ে, আমাদের সাথে অতিথিরা রয়েছেন। আর রাব্বানী ভাই, একটু আপনার কাছে শুনতে চাই যে কেউ বলেছেন দর্শকদের ভেতরে, কিছুটা মিয়া আলাউদ্দিনও বলেছেন যে আমাদের কি আসলে শিল্পী সংকট রয়েছে কিনা, যে ভালো একটা তো পরিচালকের কথা, গল্পের কথা এসছে, কিন্তু বিভিন্ন চরিত্রে অভিনয় করার মতো যে শিল্পীর প্রয়োজন, সেই সংকটটা আমাদের রয়েছে কিনা? শিল্পী সংকট তো দীর্ঘদিন যাবতই আছে, এবং সংকটটা কিন্তু আমার কাছে মনে হয় যে ইচ্ছাকৃত তৈরি করা অনেকটা। সংকটটা দেখেন কিভাবে হয়েছে, এখন যিনি প্রডিউস করতেছেন উনি ওনার পরিচিত বন্ধু বান্ধবীকে হিরো হিরোইন বানাচ্ছেন, যে চর্চাটা হয়ে আসতেছে একেবারে, আমি খুব জায়গা থেকে বলতেছি। তো এইভাবে যদি হয় তাহলে কিভাবে শিল্পী বাড়বে? প্রকৃত শিল্পী কি আমরা পাবো? আদৌ পাবো না। তো এই জন্য কী করতে হয়, যদি জিনিসটা ইন্ডাস্ট্রিয়াল রূপ নেয়, এখন পর্যন্ত আমাদের যারা লগ্নি করেন, অর্থলগ্নিকারীরা, আমি যতটুকু জানি জমি বিক্রি করে শেয়ার বাজারের টাকা, কালো টাকা সাদা করার জন্য ফিল্মে ইনভেস্ট করা হয়। এর বাইরে শুধুমাত্র বিজনেস করার জন্য, যে এটা একটা বিজনেস
হইতে পারে, সম্মানজনক বিজনেস হইতে পারে, এই সংখ্যা খুবই কম। বিনিয়োগ হিসেবে, বিনিয়োগ হিসেবে লাভজনক বিনিয়োগ এটা হিসেবে খুবই কম। আমার কাছে মনে হয় যে ওই নাক ছিটকানো ভাবটা যদি দূর হয় আমাদের বিনিয়োগকারীদের, ফিল্ম ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়ানো সম্ভব। আলাউদ্দিন ভাই ভালো বলতে পারেন দর্শক কি চায়, আর কারণ হলমার্কটা তাকে এসে জানায় যে আমার এইগুলো লাগবে, নাহলে আমি সিনেমা নিব না। এটা তো আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে, ধরেন আমাদের এখানে যারা চলচ্চিত্র শিল্পীরা রয়েছেন তারা আমাদের এখানে মানে আগে কিন্তু আমাদের ছিল কি, রাজ্জাক ছিল, উজ্জ্বল ছিল, ওয়াসিম ছিল, জাফর ইকবাল ছিল, আরো ফারুক ছিল, আরো অনেকে ছিল, আসলো সালমান, তারপরে আসলো মান্না, জসিম কি, জসিমকে দেখলে আমাদের বন্ধু মানুষই, আমার ছবির 2টা ছবির নায়ক সে ছিল, তাকে দেখলে মেয়ে লোকরা দূরে যেত, কিন্তু সেই জসিমের পিছনে কিন্তু আমরা কোটি কোটি টাকা লগ্নি করছি। এখন কিন্তু সেই জসিমের মতো নায়ক নেই, একটা নায়কের উপর ভিত্তি করে। কিন্তু আলাউদ্দিন ভাই, মেয়ে লোকরা দেখতো কথাটা না না আমার দৃষ্টিটাকে আমি আপনার দৃষ্টিকে বলছি। না না, জসিম তো ভিলেন থেকে। জসিমকে যখন আমি সবুজ সাথী ছবিতে কাস্টিং করলাম, সুভাষ দত্ত পরিচালক, আমার কথাতে দত্তদা এবং প্রযোজক ছবি বিক্রমপুরী এবং এবি সিদ্দিকী সাহেব জসিমকে নিলেন, কারণ তার আগে আমি 2টো সুপারহিট ছবি জসিমকে নিয়ে হিরো হিসেবে নিয়েছিলাম। সবুজ সাথী ছবিতে জসিমকে দেখে কাঁদেনি এমন কোনো মহিলা আমি দেখিনি, সিনেমা হলে কাঁদেনি। এবং এই সবুজ সাথী দেখে বউয়েরা জোর করে স্বামীকে সিনেমা হলে নিয়ে যেত, যে এই ছবিটা দেখো, আমি দেখেছি, তোমার দেবরকে, তোমার ভাইকে দিয়ে পাঠিয়েছিল, আমি দেখেছি, তুমি দেখো ছবিটিতে কি আছে, দ্বিতীয় বিয়ে করলে বাচ্চাদের কি দাঁড়ায় তুমি দেখো। এবং সেখানে সেই চরিত্রগুলোতে জসিম ইনভলভ ছিল। জসিমকে অতি শীঘ্রই পেট মোটা, দেখতে নায়কের মতো নায়ক, কিন্তু কিছুদিনের মধ্যেই বাংলাদেশের সমস্ত দর্শক জসিমকে নিয়ে নিয়েছিল। এখন আমাদের নিজেদের চেষ্টা করে যে পরিচালকরাদেরকে দিয়ে প্রযোজকরা ছবি নিজের ধ্যান ধারণাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যারা আগ্রহী তাদেরকে আমি বলবো ওরা আমাদের মতো পুরনো পরিচালকদের কাছে আসুক, আমাদের সঙ্গে কথা বলুক। কথা বললে আমি মনে করি, আমি বিশ্বাস করি, এই যে গত ঈদে যে 2টি বাংলা ছবি চলেছে, ভালো গেছে, তার চেয়ে ভালো চলচ্চিত্র নির্মাণ আমাদের দেশের শিল্পী এবং